এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18 জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে 19 থেকে 24 পর্যন্ত টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কসের মামলা ছিল। আপনারা সকলেই জানেন। আজ রাজ্যের ল্যান্ড এজি কিশোর দত্ত উনি বিস্তারিত বলেছেন, আর অন্যান্য অ্যাডভোকেটরা আজ 10 মার্কস নিয়ে কিছু বলেননি। তো আজকে যে 6টি ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট উনি আলোচনা করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে সাবঅর্ডিনেট লেজিসলেচার অ্যান্ড প্রিন্সিপাল বা প্যারেন্ট লেজিসলেচারের মধ্যে যে দ্বন্দ্ব 10 মার্কস নিয়ে কারা রুলস ফ্রেম করেছে সেটা নিয়ে মানে বিস্তারিত আলোচনা হয়, সেটাই তিনি আজ ফোকাস করেন। তো পুরো বিষয়টা আমরা চলুন একের পর এক জেনে নিই। যে বিষয়টা 6 ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসপেক্টস এর মধ্যে তিনি যে বিষয়টি প্রথমে তুলে ধরেন, লেজিসলেটিভ অ্যাকশন, এই বিষয়টি। Selector can choose between experienced and unexperienced candidate. Experienced and unexperienced candidate এর মধ্যে সিলেক্টররা চয়েস করতে পারে। রুলস চ্যালেঞ্জের বিষয়টি যে রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে রুলস চ্যালেঞ্জ আগে করেছেন সেই রুলস চ্যালেঞ্জের বিষয়টি, এবং ফান্ডামেন্টাল রাইট যে ভায়োলেশন আর্টিকেল 14, 16, 21 সেটা নিয়ে বলেন। এবং কমিশন যে আরবিট্রারি করেননি এখানে, কারণ কমিশন তাদের যে লেজিসলেটিভ যে রুলস ফ্রেম করে দিয়েছে সেই রুলসের উপরেই কমিশন কাজ করেছে, সেহেতু কমিশন এখানে আরবিট্রারি করেনি। কারণ ওখানে রিট কপিতে আরবিট্রারি কমিশনের আরবিট্রারি কথায় উঠেছে, মানে ইচ্ছা অনুযায়ী কাজ করেছে কমিশন, সেটা করেনি। কারণ এখানে রুলস ফ্রেম করে দিয়েছে, লেজিসলেটিভ পাওয়ার, লেজিসলেটিভ গেজেট প্রকাশ করেছে, তারপরে এরা নিয়ম বা নোটিফিকেশন দিয়েছে, এটি তিনি বলার চেষ্টা করেন। আর এই যে 6টি 6 ফান্ডামেন্টাল আসপেক্টস তিনি কথা বলেন, তিনি প্রত্যেকটি আসপেক্টস এর উপরে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখান। সুপ্রিম কোর্ট কেস ইলেকট্রিসিটি অ্যাক্ট, সেখানে এই অ্যাক্টে সেখানেও লেজিসলেচারের যে দুই ধরনের লেজিসলেচার, একটা হচ্ছে সাবঅর্ডিনেট লেজিসলেচার আর একটা হচ্ছে প্যারেন্টাল বা প্রিন্সিপাল লেজিসলেচার, মানে মূল লেজিসলেচার আর সাবঅর্ডিনেট লেজিসলেচার। এখন পিটিশনারদের দাবি ছিল যে সাবঅর্ডিনেট লেজিসলেচার এই রুলসটি ফ্রেম করেছে, গেজেটটি প্রকাশ করেছে, এখানে প্যারেন্টাল বা প্রিন্সিপাল যে লেজিসলেচার রয়েছে তারা এই কাজটি করেনি, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু সেখানে ল্যান্ডেড এজি বুঝিয়ে দেন যে সুপ্রিম কোর্টের রায় দিয়ে যে প্যারেন্ট লেজিসলেচার বা প্রিন্সিপাল লেজিসলেচার সাবঅর্ডিনেট লেজিসলেচারের উপরে পাওয়ার দিয়ে রেখেছে, তারা এটা ফ্রেম করতে পারে। এই বিষয় নিয়ে তিনি বিস্তারিত বলেন, কারণ এই দুটি বিষয় নিয়ে আজকে মূলত দ্বন্দ্ব হয়। তো এই বিষয়টা উনি ক্লিয়ার করার চেষ্টা করেন সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় দিয়ে। একটি ইলেকট্রিসিটি অ্যাক্ট বা একটা সুপ্রিম কোর্টের রায়, সেটা নিয়ে বলেন। তারপরে তিনি বলেন যে প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স বিভিন্ন কোর্টে বিভিন্ন রায়ে কিন্তু মান্যতা পেয়েছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্যান্য রাজ্যের হাইকোর্টগুলোতে, সেটাও তিনি বলার চেষ্টা করেন গুরুত্বপূর্ণ আকারে। তারপরে তিনি যে গুরুত্বপূর্ণ জাজমেন্টের কথা একটি তুলে ধরেন, যে তেলেঙ্গানা হাইকোর্টের একটি মামলা লার্ন সিঙ্গেল বেঞ্চ সেটিকে মান্যতা দিয়েছিল, সিঙ্গেল বেঞ্চে আপিল হয়েছিল সেই মামলা, যেখানে 100% যে ভ্যাকান্সি রয়েছে সেই 100% ভ্যাকান্সির মধ্যে 45% ভ্যাকান্সি এক্সপিরিয়েন্স পার্সনদের জন্য রয়েছে, সেটি একটি টেকনিক্যাল গ্রাউন্ড জবের জন্য, আর 55% অল ওভার ক্যান্ডিডেটের জন্য। সেখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, সেখানে ইনএক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সেখানে ছিল। সেই 45% ক্যান্ডিডেটদের তাদের প্রতি বছরে যে নাম্বারের যোগ্যতা বা এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদেরকে নেওয়া হবে। যাদের 10 বছর চাকরি করেছে, মানে বেশি যে চাকরি করেছে সে প্রথমে মেরিটে আসবে। বিভিন্ন জায়গায় যেমন প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে হেড টিচার নিয়োগের ক্ষেত্রে যেটা মান্যতা পায়, সেরকম একটি বিষয়, যে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কিন্তু হেড টিচার নিয়োগ যে এক্সপিরিয়েন্স বেশি তার কি মান্যতা দেওয়া হয়। তো এখানে বলা হচ্ছে সেখানে সেই এক্সপিরিয়েন্স দিয়ে মান্যতা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, মানে কন্ট্রাকচুয়াল ছিল যারা, কন্ট্রাকচুয়াল কাজ করতো যারা। তো এখানে তিনি প্রশ্ন করেন যে তাহলে আমাদের এখানে কি সমস্যা, তারাও তো 10% মানে এক্সপিরিয়েন্স অর্জন করেছে, তাদের কিভাবে আমরা বঞ্চিত করতে পারি না, তারা তো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, সেই এক্সপিরিয়েন্স নম্বরটা তাদের তো আমরা দিয়ে তাদেরকে আমি চাকরি দিতে পারি, বা তারা চাকরি পেতেই পারে। মানে তারা তো রিটেন এক্সাম দিচ্ছে, ওরাও রিটেন এক্সাম দিচ্ছে, সবাই তো রিটেন এক্সাম দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়, আমরা কোনো চিহ্নিত একটা চিহ্নিত দলের 10% নাম্বার দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, যারা চাকরি করছে। এটা কিন্তু 14, 16 আর 21 ভায়োলেশন করছে না, যেটা আর্টিকেল 14 যে সমতার নীতিটি যেটি রয়েছে, সেই সাম্যতার নীতিটি যেতে এখানে ভায়োলেশন হচ্ছে না। কারণ কারণ যারা ইনএক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তারা সম্পূর্ণ আনএক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চেয়ে আলাদা, কারণ তারা এক্সপিরিয়েন্স নয় বলে তারা এর সমতুল্য দাবি করতে পারে না। এটা তিনি বোঝানোর চেষ্টা করেন, তার জন্য তো রুলস ফ্রেম করা হয়েছে, তার জন্য তো গেজেট আনা হয়েছে, তারা গেজেট দেখে পরীক্ষা দিয়েছে, রুলস দেখে পরীক্ষা দিয়েছে, তারপরে এখন তারা সমতার দাবি করছে পরীক্ষা পরে, এটা হতে পারে না, এটি তিনি তুলে ধরেন। এবং সুপ্রিম কোর্ট অন্যান্য মামলায় ডিসিশন নিয়েছে যে সুইটেবল ক্যান্ডিডেট কোন একটা পাবলিক সার্ভিসের ক্ষেত্রে নেওয়া যেতে পারে, সেই মতো আমরা সুইটেবল ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স টিচারদের আমরা নেব, 2K 2L যে রুলস রয়েছে সেটা তিনি বলার চেষ্টা করেন।
তারপরে তিনি যেটি বিষয়টি আসেন, কোর্ট ক্যান নট ইন্টারফিয়ার ডিসিশন অফ সিলেকশন কমিটি ডিসিশন। যে সিলেকশন কমিটি ডিসিশন নিয়েছে সেটি কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না, যেটি লেজিসলেচার অলরেডি ডিসিশন ফ্রেম করে দিয়েছে বা রুলস ফ্রেম করে দিয়েছে, লেজিসলেচার অনুযায়ী তারা কাজ করছে। তো এই বিষয়টি তিনি বলার চেষ্টা করেন, এবং টিচিং এক্সপিরিয়েন্স ভ্যালিড অর ইনভ্যালিড বা টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টা উনি বলার চেষ্টা করেন। তখন জাস্টিস বলেন শুধু এই বিষয় নয়, এখানে আরো একাধিক বিষয় রয়েছে, যে ভোকেশনাল টিচাররা, পার্ট টাইম টিচাররা বা অন্যান্য সেন্ট্রাল টিচাররা, তারা কেন 10 মার্কসটি বা প্রায় টিচিংস পাবে না, সেই বিষয়টি জিজ্ঞেস করেন। তখন লার্নেস বলে হ্যাঁ ওটা আমি বলবো, ওটা আমার সময় দিন। তো তারপরে তিনি যেটি বলেন যে রান্নার কাজের সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত, তারা নিশ্চয়ই রান্নায় অভিজ্ঞ হলেই কিন্তু তাদেরকে অন্য অন্য জায়গায় কাজ দেওয়া হয়, তেমনি এখানে টিচাররা এখানে অভিজ্ঞ বলে তাদেরকে নেওয়া হয়েছে। তো মোটামুটি আগের বিষয় উত্থাপন হয়, যে আগের যে সমস্ত বিষয়গুলো এখানে উত্থাপন হয়েছে সেগুলো আপনাদের আমি বললাম না, জাস্ট নতুন কি বিষয় এসছে সেইগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তখন শেষ পর্যন্ত লাল এজিব বলেন যে আমার আরেকদিন সময় দেন, যেহেতু লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। জাস্টিন বলেন তো আপনি এই অর্ডারটা, এই জাজমেন্টটা শেষ করুন। তখন বলেন না, আমার এরকম আরো 10-12 জাজমেন্ট রয়েছে, সেগুলো আমাকে সময় দিতে হবে, আমি বলবো। তো এই হচ্ছে বিষয়। এবং 10th ফেব্রুয়ারি টিউসডে এই মামলাটি আবার রেখেছেন। এখানে যে কিছু ক্যান ছিল, ক্যান অ্যাপ্লিকেশন ছিল, সেই ক্যান অ্যাপ্লিকেশনের অ্যাকসেপ্টের বিষয় চলে আসে। ক্যান অ্যাপ্লিকেশন করে যারা রিট পিটিশনার রয়েছে তাদের কাছে যেন কপি যায়, সেই বিষয়ে বিচারপতি সেটা কনফার্ম করতে বলেন। এই হচ্ছে আজকে মূলত টিচিং এক্সপিরিয়েন্সের টেন্সের 10 নম্বরের বিষয়। কিন্তু একটা জিনিস দেখুন, এই টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, এই হিয়ারিং চলছে, চলতেই থাকছে। আবার 10 ফেব্রুয়ারি ডেট পড়েছে, এজি বলবেন, আবার কোনোদিন রিপ্লাই দেবেন পিটিশনাররা। তো এই করতে করতে তো ফেব্রুয়ারি মার্চ মনে হয় কভার হয়ে যাবে। তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া নির্ঘণ্ট তো শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন প্যানেল প্রকাশিত হয়ে গেছে। এর মধ্যে যদি রোস্টার চেঞ্জ হয় তখন জাস্টিস চেঞ্জ হয়ে যাবে, তখন বিষয়টি আবার নতুন করে শোনার বিষয়ে ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু একটা জটিলতা আসতে চলেছে। তো আপনারাই বলুন কমেন্ট বক্সে যে 10 মাস থাকছে কি থাকছে না, বা আজকে শুনানি দেখে আপনাদের কি মনে হলো। ধন্যবাদ।